সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনটি এই ভিডিওতে আমরা দেখব। আশা করি তোমাদের এই সাজেশনটি তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখে নেই প্রথম অধ্যায় থেকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পড়ে নেব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। ১. কখন শিল্প বিপ্লব সংগঠিত হয়? উত্তরটি হবে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব সংগঠিত হয়। তারপর হচ্ছে ২. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে? উত্তরটি হচ্ছে অ্যাডা লাভলেস। তারপর হচ্ছে ৩. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? উত্তরটি হবে তড়িৎ চৌম্বকীয় বল। তারপর হচ্ছে কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? উত্তরটি হবে ১৯৭১ সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়। তারপর হচ্ছে সর্বপ্রথম ইমেল সিস্টেম চালু করেন কে? উত্তরটি হবে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তারপর হচ্ছে ই-লার্নিং এর পুনরূপ কোনটি? উত্তরটি হবে ইলেকট্রনিক লার্নিং। ৭. দেশে সুশাসনের পথ নিষ্কণ্টন করতে প্রয়োজন ই গভর্নেন্স। তারপর হচ্ছে ৮. জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করাকে কি বলে? উত্তরটি হবে ই-পর্চা। ৯. ই-কমার্স ব্যবহার পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কি বলে? উত্তরটি হবে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। তারপর হচ্ছে ১০. ২০১৪ সালের শুরুতে ফেসবুক ব্যবহারী সদস্য কতজন? উত্তরটি হবে প্রায় ১১৯ কোটি। তারপর ১১. টুইটারে একজন ব্যবহারকারী সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনের ভাব প্রকাশ করতে পারে? উত্তরটি হবে ১৪০ ওয়ার্ডের মধ্যে আমরা টুইটারে টুইট করতে পারি। তারপর হচ্ছে ১২. বর্তমান অনলাইনে বাংলায় কোর্স চালু করার জন্য কি তৈরি করা হয়েছে? উত্তরটি হবে ওয়েব পোর্টাল। মনির ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য অনলাইনের টিকিট কাটল, ট্রেন কর্তৃপক্ষ মনিরকে কোনটি প্রদান করেছে? উত্তরটি হবে ই সার্ভিস। তারপর হচ্ছে ১৪. সিওডি এর পুনরূপ কি? উত্তরটি হবে ক্যাশ অন ডেলিভারি। ১৫. বর্তমানে সারা দেশে ফাইবার অপটিক লাইন ব্যবহারে জনগণ কি সুবিধা পাচ্ছে? উত্তরটি হবে ইন্টারনেট সেবা পাচ্ছে। তারপর আমরা দেখে নেই যে কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং উত্তরসহ প্রশ্ন এবং উত্তরসহ আমরা দেখি। ২১ শতককে জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগ বলা হয় কেন? উত্তরটি হবে ২১ শতককে জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগ বলা হয় কারণ ২১ শতকে এসে মানুষ জ্ঞানকে পুঁজি করে নিজেদের জীবনযাত্রার মান উন্নত করেছে। মানুষ নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবন এর মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ উন্নয়নে মনোযোগ দিচ্ছে। অর্থাৎ ২১ শতকের অর্থনীতি জ্ঞানভিত্তিক হয়ে উঠেছে, তাই এ সময়কে জ্ঞানভিত্তিক অর্থনীতির যুগ বলা হয়। ২ হচ্ছে গ্লোবালাইজেশন ও ইন্টারনালাইজেশন কি বুঝিয়ে লেখো। উত্তরটি হবে ২১ শতকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। গ্লোবালাইজেশন বা বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্বায়ন। ইন্টারনালাইজেশন এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আন্তর্জাতিকরণ। গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ পরস্পরের খুব কাছাকাছি চলে আসে এবং নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে পারে। আর অন্যদিকে ইন্টারনালাইজেশন বা আন্তর্জাতিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো একটি দেশে পণ্য বা সেবা অন্য দেশেও ব্যবহৃত হতে পারে। ৩. আরপানেট কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ? উত্তরটি হচ্ছে আরপানেট হলো বিশ্বের প্রথম নেটওয়ার্ক যা ২০ শতকের ৬০-৭০-এর
দশকে আবিষ্কৃত হয়। এটি ইন্টারনেট ব্যবহার পথ প্রদর্শক আরপানেটের মাধ্যমেই প্রথম কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান-প্রদান সম্ভব হয়েছিল। তারপর আমরা দেখে নেই পার্সোনাল কম্পিউটার বিকাশে কারা অবদান রেখেছেন। প্রতিটি হবে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েনের মতো কিছু উদ্যোক্তা পার্সোনাল কম্পিউটারের বিকাশে অবদান রেখেছেন। ১৯৭৬ সালে এই তিন বন্ধু মিলে অ্যাপল কম্পিউটার আবিষ্কার প্রতিষ্ঠা করেন এবং পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায় উদ্ভাবন করেন। তাদের প্রতিষ্ঠিত অ্যাপল কম্পিউটার হাত ধরেই ধাপে ধাপে পার্সোনাল কম্পিউটার আজকের পর্যায়ে এসেছে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিভাবে তৈরি হয়। উত্তর হচ্ছে স্যার টিমসি জন বার্নার্স-লি ১৯৮৯ সালে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার একটি প্রস্তাবনা তৈরি করেন এবং তা বাস্তবায়ন করেন। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত হয়ে ওঠে। এই উদ্ভাবনের ফলে ইন্টারনেট ব্যবহার করে সাধারণ মানুষ তথ্যের জগতে আবাদে বিচরণ করতে পারে। তারপর আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে ১. ডিস্ক ক্লিনিং এর প্রধান কাজ কি? উত্তরটি হবে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা। ২. কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? উত্তরটি হবে রেজিস্ট্রি ক্লিনআপ। তারপর ৩. বিশ্বের বেশিরভাগ কম্পিউটারের কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়? উত্তরটি হবে কি উইন্ডোজ। ৪. কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে কোন প্রোগ্রামটি চালু হয়? উত্তরটি হবে অটো রান, এটি চালু হয়ে যায়। তারপর ৫. সাইবার অপরাধ বলতে কি বোঝায়? উত্তরটি হবে ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করে যে সংগঠিত অপরাধ হয় সেটিকে সাইবার অপরাধ বলে। ৬. ডিজিটাল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করার জন্য নিচের কোন অপশন ব্যবহার করতে হবে? উত্তরটি হবে টু ফ্যাক্টর ভেরিফিকেশন। তারপর ৭. কাদের অজ্ঞতার কারণে ছেলেমেয়েরা কম্পিউটার গেমে আসক্ত হয়? উত্তরটি হবে অভিভাবকের। তারপর ৮. কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হলে কপিরাইট বিঘ্নিত হয়, একে কি বলে? উত্তরটি হবে কি পাইরেসি। ৯. পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি ১০ জনের মধ্যে কতজন পাইরেসি মুক্ত? উত্তরটি হবে ৭ জন। ১০. বাংলাদেশের তথ্য অধিকার আইন চালু হয় কি নামে? উত্তরটি হবে তথ্য অধিকার ২০০৯। ১১. ইলেকট্রনিক যন্ত্রের কোন সমস্যাগুলো ব্যবহারকারী ঠিক করে ফেলতে পারে? উত্তরটি হবে সাধারণ। তারপর ১২. সিএমওএস ব্যাটারি কার্যক্ষমতা হারালে কি সমস্যা হয়? উত্তরটি হবে কম্পিউটারের তারিখ সময় ঠিক থাকে না। ১৩. যদি প্রিন্টারে প্রিন্ট না করে তবে প্রথমে কি পরীক্ষা করতে হবে? উত্তর হবে প্রিন্টারটি সঠিকভাবে সংযুক্ত আছে কিনা। তারপর ১৪. আউট অফ মেমোরি মেসেজ দেখালে কি করা উচিত? উত্তরটি হবে অতিরিক্ত র্যাম ইনস্টল করা। ১৫. কোন আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়? উত্তরটি হবে কি কপিরাইট। এখন আমরা দেখে নেই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো। কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়? উত্তরটি হবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে ভালো অবস্থায় ও কাজের উপযোগী রাখতে গৃহীত পদক্ষেপকে বোঝায়। এর মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সুরক্ষা ও আপডেট অন্তর্ভুক্ত। এটির বাইরে নিয়ামক যেমন তাপমাত্রা, ধূলিকণা, বিদ্যুৎ ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে, পানি প্রভৃতি থেকে কম্পিউটারকে রক্ষা করে। ২ হচ্ছে টেম্পোরারি ফাইল কিভাবে কম্পিউটারের গতি কমিয়ে দেয়। প্রতি কম্পিউটার ব্যবহার করার সময় টেম্পোরারি ফাইল তৈরি হয়। এগুলো দীর্ঘদিন মুছে না ফেললে হার্ড ডিস্ক জায়গা দখল করে রাখে, ফলে কম্পিউটারে কাজ করার গতি ধীর গতি হয়ে পড়ে। তারপর আমরা দেখব সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহ। সফটওয়্যার আনইনস্টল করার ধাপসমূহগুলো হলো ১. স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ অথবা
আনইনস্টল প্রোগ্রাম এ ঢুকতে হবে। তারপর নির্দিষ্ট প্রোগ্রামটি খুঁজে আনইনস্টল ক্লিক করতে হবে। আনইনস্টল করার পর কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে। তারপর হচ্ছে সাইবার অপরাধ বলতে কি বুঝো? সাইবার অপরাধ বলতে বোঝায় ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সংগঠিত অপরাধ। সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট বা নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এটি তথ্য চুরি, প্রতারণা ও সিস্টেমের ক্ষতি করার উদ্দেশ্যে করা যেতে পারে। ৫. মেলওয়্যার কি ব্যাখ্যা করো? মেলওয়্যার হলো মেলওয়্যার সফটওয়্যার এর সংক্ষিপ্ত রূপ। ইচ্ছাকৃতভাবে কোনো কম্পিউটার, মোবাইল সার্ভার, ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন এবং উন্নয়ন করা হয়েছে এমন সফটওয়্যারকে মেলওয়্যার বলে। এটি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ভাইরাস, ট্রোজান হর্স, এগুলো হতে পারে। আমরা দ্বিতীয় অধ্যায় দেখে নিলাম। এখন দেখে নেব যে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বহু নির্বাচনী এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো। ১. ব্লগ পোস্ট, কার্টুন, ইনফোগ্রাফিক্স, ব্রডকাস্ট, অডিও, ভিডিও স্ট্রিমিং কয় ধরনের ডিজিটাল কন্টেন্ট বিদ্যমান? উত্তরটি হবে ৪ ধরনের। ২. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোনটির অন্তর্ভুক্ত? উত্তরটি হবে শব্দ বা অডিও। ৩. ছবি কি ধরনের কন্টেন্ট হতে পারে? উত্তরটি হবে ইনফোগ্রাফিক্স। ৪. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রসারিত হওয়াকে কি বলে? উত্তরটি হবে কি? ভিডিও স্ট্রিমিং। ৫. সাধারণভাবে ইবুককে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরটি হবে ৫ ভাগে ভাগ করা যায়। ৬. সবচেয়ে জনপ্রিয় ইবুক রিডার কোন কোম্পানির? উত্তরটি হবে কি? অ্যামাজনের। ৭. কেবলমাত্র ইন্টারনেট পড়ার জন্য ই-ম্যাগাজিন ছাপাতে নিচের কোন ফরম্যাটটি ব্যবহার হয়? উত্তরটি হবে HTML। ৮. ইন্টারনেটে কোনো তথ্য দ্রুত খুঁজে পাওয়ার মাধ্যম কি? উত্তরটি হবে সার্চ ইঞ্জিন। সেটি হচ্ছে সার্চ ইঞ্জিন। কোথায় আমরা সার্চ করি? গুগল, ইয়াহু, এগুলোতে আমরা সার্চ করি। তারপর হচ্ছে ৯. কোনটি শিক্ষার কাজে খুব সহজেই ব্যবহারযোগ্য? উত্তরটি হবে ট্যাবলেট। ১০. নিচের কোনটি ইবুক বান্ধব সুবিধা নয়? উত্তরটি হবে ইবুক যেকোনো অ্যাডোবি সফটওয়্যার পড়া যায়। ইবুকে যেকোনো অ্যাডোবি সফটওয়্যার পড়া যায়। ১১. পিডিএফ এর পূর্ণরূপ কি? উত্তরটি হবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ১২. ডিজিটাল কন্টেন্ট এ যুক্ত থাকে অডিও ও ভিডিও, ছবি ও টেক্সট, অ্যানিমেশন, এগুলো সবগুলোই ডিজিটাল কন্টেন্টে যুক্ত থাকে। তো এটা হবে তাহলে গ। এখন আমরা সংক্ষিপ্ত দেখে নেই ডিজিটাল কন্টেন্ট কত প্রকার ও কি কি। উত্তরটি হবে টেক্সট বা লিখিত কন্টেন্ট, ছবি, শব্দ বা অডিও এবং ভিডিও অ্যানিমেশন। ২ হচ্ছে ডিজিটাল কন্টেন্টের সুবিধা কি? ডিজিটাল কন্টেন্ট এর তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহজতর করে। এটি দ্রুত সংরক্ষণ ও শেয়ার করা যায়। এটি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বহুমুখী তথ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি করে। তারপর দেখব তারপর আমরা এটি যেহেতু তোমাদের নাও আসতে পারে, এটি আমরা কজ দিলাম। তারপর আমরা দেখে নেই ইন্টারনেট শিক্ষায় কিভাবে সাহায্য করে। ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য নতুন জগৎ উন্মোচন করতে সাহায্য করে। ইন্টারনেটের সাহায্য তারাই পাঠ্য বই ডাউনলোড করে পড়তে পারে। এতে বই হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে না। এছাড়াও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনলাইন কোর্স, প্রোগ্রামিং শেখার সুযোগ পায়। তবে এটি শিক্ষার্থীদের উপর নির্ভর করে তারা কিভাবে এই সুযোগ ব্যবহার করবে। তারপর হচ্ছে ওয়েব পেজ কি ব্যাখ্যা করো। ওয়েব পেজ হলো ইন্টারনেট ব্যবহারকারীর জন্য ব্যবহারযোগ্য নানা রিডিং দেখার সার্ভার রাখা ফাইল। এ ধরনের ডকুমেন্ট বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্যবহারের জন্য উপযুক্ত। এটি সাধারণত HTML দিয়ে তৈরি হয় এবং এতে টেক্সট, ছবি, ভিডিও, অডিও, হাইপারলিংক থাকতে পারে। তারপর আমরা দেখে নেই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখি, তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। কোনো ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করার কমান্ড কোনটি? উত্তরটি হবে খ, ফাইন্ড রিপ্লেস। তারপর হচ্ছে ২. চিঠিপত্র লেখার জন্য উপযুক্ত প্রোগ্রাম কোনটি? উত্তরটি হবে MS ওয়ার্ড। তারপর হচ্ছে সেভ এজ এর মাধ্যমে কোনটি করা যায়? উত্তরটি হবে গ, একই ডকুমেন্ট আমরা ভিন্নভাবে সেভ করব হচ্ছে সেভ এজ এর মাধ্যমে। ৪. ইনস্টলেশন গ্রুপে থাকে কোনটি? উত্তরটি হবে গ,
ক্লিপ আর্ট। তারপর হচ্ছে 5, পৃষ্ঠার নম্বর দেওয়ার কমান্ড কোনটি? উত্তর হবে ইনসার্টের পরে হেডার এবং ফুটার থাকে। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এটি আমরা করতে পারি। ইনসার্ট, হেডার, তারপর ফুটার। এটি আমরা প্রত্যেকটা পেজে পৃষ্ঠা নাম্বার দিতে পারি। তারপর হচ্ছে 6, হিসাব নিকাশের জন্য কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন? উত্তরটি হবে খ, স্প্রেডশিট। এটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। 7, স্প্রেডশিটে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের? উত্তরটি হবে খ, 2 ধরনের। তারপর হচ্ছে 8, এক্সেল ভাগ করতে কোনটি ব্যবহার হয়? উত্তরটি হবে গ, এটি আমরা জানি এক্সেলে ভাগ চিহ্ন এটি আমরা দেই। 9, বাংলা টাইপের জন্য কোন ফন্টটি বাছাই করতে হয়? উত্তরটি হবে গ, সুতুনি এম। এটি হচ্ছে বিজয়, আমরা সুতুনি এম দিয়ে বাংলা লিখতে পারি, সুতুনি এম দিয়ে। তারপর হচ্ছে 10, ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? কন্ট্রোল এস। এটি হচ্ছে আমরা ডকুমেন্ট সেভ শর্টকাটে করতে পারি। তারপর হচ্ছে 11, তালিকার ধারাবাহিকতা ধরে রাখার জন্য কোনটি ব্যবহৃত হয়? উত্তরটি হবে গ, বুলেটস এবং নাম্বারিং। তারপর হচ্ছে 12, প্যারাগ্রাফ কোন ট্যাবের অন্তর্ভুক্ত? উত্তরটি হবে গ, হোম ট্যাবের। তারপর আমরা দেখি যে ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য লিখো। ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটি পজ করে এগুলো তোমরা পড়ে নিবে। তারপর হচ্ছে 2, ওয়ার্ড প্রসেসের বৈশিষ্ট্য বা সুবিধাগুলো লেখো। ওয়ার্ড প্রসেসিং কি? ডকুমেন্ট ফরম্যাটিং সম্পর্কে লিখো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের সাজেশন তোমাদের দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদের অর্ধবার্ষিক সাজেশন ভিডিও দেওয়া হবে আমাদের এই চ্যানেলে। তাহলে তোমরা ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।